আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নাবা টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি জাফরিনা ইয়াসমিন। আজকে তোমাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ের 10ম অধ্যায়, যেখান থেকে তোমাদের 20 নম্বর বাধ্যতামূলক, অর্থাৎ আর্থিক বিবরণীর কথা বলছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব আর্থিক বিবরণী চ্যাপ্টারটা নিয়ে। তো আর্থিক বিবরণী আসলে কি, কেন প্রস্তুত করা হয়, একটা প্রতিষ্ঠান কেন আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকে, সেই সব সম্পর্কিত আলোচনা আজকে তোমাদের সাথে আমি করব। তো ক্লাস 9-এ যারা পড়ো তাদের জন্য এটা যেমন গুরুত্বপূর্ণ, এমনকি সামনে তোমাদের যাদের প্রি টেস্ট, টেস্ট পরীক্ষা, অনেকে আছো কিন্তু আর্থিক বিবরণীটা খুবই ভয় পাও। তো একদম বেসিক থেকে আমি শুরু করব, আশা করি তোমাদের জন্য এটা খুবই কাজে দিবে। তো চলো শুরু করা যাক। তো আর্থিক বিবরণী আসলে একটা প্রতিষ্ঠান কেন প্রস্তুত করে, কখন প্রস্তুত করে? সাধারণত 1 বছর পর, প্রতি বছরে 1 বছর পর পর আর্থিক বিবরণী বছরের শেষে, অর্থাৎ বছরের শেষে তৈরি করা হয়। কেন তৈরি করা হয়? একটা প্রতিষ্ঠানের লাভ ক্ষতি নির্ণয়ের জন্য, আর কি সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করার জন্য কিন্তু একটা প্রতিষ্ঠান আর্থিক বিবরণী প্রস্তুত করে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের সার্বিক আর্থিক অবস্থাটা বোঝার জন্য আর্থিক বিবরণীটা প্রস্তুত করা হয়। তো আর্থিক বিবরণী কি প্রতিষ্ঠান আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকে? সাধারণত সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো আছে, সেবামূলক প্রতিষ্ঠান, এরপর পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, এছাড়া উৎপাদনমূলক যে প্রতিষ্ঠানগুলো আছে, যারা পণ্য উৎপাদন করে, উৎপাদনমূলক প্রতিষ্ঠানগুলো কি করে? আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকে। তো তোমাদের 9-10-এর যে বই অনুযায়ী 10ম অধ্যায়ে শুধুমাত্র কিন্তু সেবামূলক প্রতিষ্ঠান এবং ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী কিন্তু দেয়া আছে। তো আমরা কিন্তু উৎপাদনমূলক, এটা আমাদের দরকার নেই, এই দুইটাই আমরা করব। তো এটা তো একদমই ইজি, এটার মধ্যেই আসলে সবার ঝামেলাটা তৈরি হয়। তো আর্থিক বিবরণী আসলে কয়টি ধাপে তৈরি করা হয়? আচ্ছা দেখো, প্রথমত বিশদ আয় বিবরণী, তারপর তৈরি করা হয় মালিকানা সত্ত্ব বিবরণী, তারপর তৈরি করা হয় আর্থিক অবস্থার বিবরণী। তো আরো দুইটা রয়েছে, সেই দুইটা হচ্ছে, একটা নগদ প্রবাহ বিবরণী, আরেকটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে সম্পর্কিত নোট বা টিকা সমূহ। আচ্ছা, তো এই নগদ প্রবাহ বিবরণী আর এই যে এগুলো তোমাদের দরকার নেই, তোমাদের জন্য দরকার হচ্ছে এই তিনটা। প্রথম এই তিনটা ধাপ কিন্তু আমাদের করতে হবে। তাহলে কিভাবে করতে হবে? দেখো, আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া থাকবে কি একটা রেওয়া মিল। তোমরা রেওয়া মিল চ্যাপ্টার তো করেই এসেছো, তো রেওয়া মিল দেওয়া থাকবে। এই রেওয়া মিল দিয়েই কিন্তু আমরা এটা করব। এই রেওয়া মিলের মধ্যে যেই এন্ট্রিগুলো থাকে, কিছু ডেবিট, কিছু ক্রেডিট, তো এমন একটা রেওয়া মিল দেওয়া থাকবে যেটা কি একদম মিলে যাবে, দুই পাশ মিলে যাবে, একটা শুদ্ধ রেওয়া মিল দেওয়া থাকবে। সেই রেওয়া মিলটা দিয়ে আমরা এই অঙ্কটা করব। আর রেওয়া মিলের সাথে দেওয়া থাকবে কি কিছু সমন্বয়গুলো কেন দেওয়া থাকবে? সারা বছর আমরা যে হিসাবগুলো করে থাকি, দেখা যায় যে অনেক হিসাব বাদ পড়ে যায়, অনেক এন্ট্রি বাদ পড়ে যায়। তো সেই এন্ট্রিগুলো আমাদের এখানে অ্যাডজাস্ট করে দিতে হবে, এই জন্য নিচে সমন্বয়গুলো লেখা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে এই যে এন্ট্রিগুলো আছে, এগুলো বাদ পড়ে গেছে, রেওয়া মিলে দেওয়া হয়নি, ভুলে হোক বা যেভাবেই হোক। তো এই জন্য এই সমন্বয়গুলো আমরা, যেহেতু বছর শেষে সার্বিক একটা অবস্থা বের করব প্রতিষ্ঠানের, তো এখানে কিন্তু আমরা যখন অঙ্কগুলো করব, এই সমন্বয়গুলো অ্যাডজাস্ট করে দিব। তো দেখো, বিশদ আয় বিবরণী আমাদের কি নিয়ে তৈরি হয়? বিশদ আয় বিবরণী হচ্ছে মূলত আমাদের তৈরি হবে আয় আর ব্যয় নিয়ে।
আয় আর ব্যয় নিয়ে আমরা বিশদায় বিবরণী তৈরি করব। মালিকানা সত্ত্ব বিবরণী আমরা কিভাবে তৈরি করব? মালিকানা সত্ত্ব সম্পর্কিত যেসব জিনিসপত্র আছে, যেমন মূলধন এবং মূলধনকে বৃদ্ধি করে বা কমায়, এরকম যেসব উপাদানগুলো আছে মূলধন সম্পর্কিত যা যা আছে তা আসবে মালিকানা সত্ত্ব বিবরণীতে। এবং আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে আসবে আমাদের দায় আর সম্পদ। তাহলে একটা রেওয়া মিলের মধ্যে আমাদের কি কি থাকে খেয়াল করো। একটা রেওয়া মিলে আমাদের ডেবিট আর ক্রেডিট পাশে অনেক ধরনের আয় ব্যয় দেওয়া থাকে, মূলধন সংক্রান্ত এন্ট্রি দেওয়া থাকে, দায় এবং সম্পদ দেওয়া থাকে। তাহলে আয়, ব্যয়, মূলধন, দায়, সম্পদ, তো এই 5 ধরনের হিসাব কোথায় কোথায় কি যাবে এটা কিন্তু আমি বলে দিলাম। তাহলে বিশদ আয় বিবরণীর মধ্যে আমরা কি আনবো? আয় এবং ব্যয়। মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্যে মূলধন সংক্রান্ত বা মালিকানা সংক্রান্ত সকল বিষয়। আর আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে সকল প্রকার সম্পদ এবং দায় আনতে হবে। আচ্ছা, আশা করি এটুকু বুঝতে পেরেছো। এরপর আরেকটা জানার বিষয় হচ্ছে এই যে আর্থিক বিবরণী, এই যে রেওয়া মিলটা, এই রেওয়া মিলের মধ্যে যেসব জিনিস আছে, যেসব এন্ট্রিগুলো আছে, এইসব এন্ট্রিগুলো আমরা একবার করেই ব্যবহার করব। যেমন আমি যে তোমাদেরকে 3টা ধাপের কথা বললাম, এই 3টা ধাপের মধ্যে এখানের প্রত্যেকটা এন্ট্রি একবার করে যাবে, প্রত্যেকটা এন্ট্রি একবারই যাবে। এই যে ক্রয় বিক্রয়, এই 3 ধাপের মধ্যে যে কোনো একটাতেই যাবে, দুইবার কিন্তু এগুলো যাবে না। যদি বেতন হয়ে থাকে, বেতন আমরা যেখানেই নিব একবার যাবে। তো এই রেওয়া মিলের ভিতরে যে সকল জিনিসপত্র আছে শুধু আমরা একবার করে ব্যবহার করব। কিন্তু সমন্বয়ের যেই এন্ট্রিগুলো থাকবে সেগুলোকে আমরা দুইবার যেতে পারে, 4 বারও যেতে পারে, 6 বারও যেতে পারে। কিন্তু 6 বার 9, 10 এর জন্য এটা প্রযোজ্য না। সর্বোচ্চ যদি কঠিন প্রশ্ন হয়ে থাকে তাহলে 4 বার, এটা হয়ে থাকে না নর্মালি, তো 2 বারই হয়। কখনো দেখবে না যে 1 বার গেছে বা 3 বার গেছে, সবসময় জোড়ায় জোড়ায়। তাহলে সমন্বয়ের কাজগুলো কিভাবে হবে? জোড়ায় জোড়ায় হবে। যদি 1-এ গিয়ে থাকে এরপর 3-এ নিতে হবে, অথবা 1-এ বা 2-এ, এইভাবে সমন্বয়ের এন্ট্রিগুলো জোড়ায় জোড়ায় যাবে। আর রেওয়া মিলের এন্ট্রিগুলো যাবে একবার করে। যদি কোনো একটা এন্ট্রি এখানে চলে আসে তাহলে কিন্তু 1-এ আর 3-এ যাবে না। যদি কোনো একটা এন্ট্রি বিশদ আয় বিবরণীতে চলে আসে তখন কিন্তু মালিকানা সত্ত্ব আর এখানে যাবে না। তো আগেই বলে দিয়েছি, এখানে আসবে আয় ব্যয়, বিশদ আয় বিবরণীতে আসবে আয় ব্যয়, এখানে আসবে মূলধন সংক্রান্ত, আর এখানে আসবে দায় আর সম্পদ যেগুলো। তাহলে এটা দেখো, আমরা যদি যখন আমরা অঙ্কটা করব তখন কি করব, যদি আমরা ক্রয় বিক্রয় এনে ফেলি এখানে একটা টিক দিয়ে ফেলবো, সাথে সাথে যখন আমরা বেতনের কাজ করে ফেলবো একটা করে টিক দিয়ে ফেলবো। তো যখন এট লাস্ট আমাদের অনেক সময় দেখা যায় যে এন্ট্রি বাদ পড়ে যায়, সমন্বয় দেখা যায় যে আমরা একবার কাজ করেছি আর একবার বাদ পড়ে যায়। আমরা যদি অঙ্কতে এন্ট্রিগুলো যখন ট্রান্সফার করতেছি তখন যদি সাথে সাথে একটা করে দাগ দিয়ে দেই, তখন কিন্তু ধরো আমি এই সব জিনিসপত্র আনলাম, এই 2টা আমি করিনি, আমার অঙ্ক করা শেষে কিন্তু প্রশ্নের দিকে তাকালেই বুঝতে পারবো কি কি আমার বাদ পড়লো। আবার তেমনি যখন আমরা সমন্বয় করব এখানে কিন্তু একটা টিক দিয়ে দিব। এরপর যখন দ্বিতীয়বার আবার আনবো, একটা সমন্বয় তো 2 বার করে আসবে, দ্বিতীয়বার আনবো তখন 2টা করে টিক দিয়ে দিব। তো সবার লাস্টে আমরা যখন রিভাইজ করব, যখন দেখবো যে হ্যাঁ সবগুলোতে 2 বার করে টিক দেওয়া আছে, তখন বুঝবো কি হ্যাঁ আমার আর কোনো কিছু বাদ নেই। আবার রেওয়া মিলের মধ্যে যখন সবকিছু টিক দেওয়া আছে তখন কি আমরা বুঝতে পারবো যে আর কোনো কিছু বাদ নেই। তো এই যে বললাম বিশদ আয় বিবরণী, এই 3টা যে ধাপে আমরা অঙ্কগুলো করব, তো এই প্রত্যেকটারই কিন্তু এক একটা ছক আছে। ওকে, প্রত্যেকটারই এক একটা ছক আছে, একটা করার একটা প্যাটার্ন আছে। তাহলে এই প্যাটার্নগুলো আমাদের কোথায় কি কি আয় আসবে
বিশদ আয় বিবরণীতে কোথায় কি কি আয় আসবে, কি কি ধরনের আয়, কি কি ধরনের ব্যয় কিভাবে আসবে, সেই প্যাটার্নটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে আজকে তোমরা জানতে পারলে যে কিভাবে অঙ্কটা করা হবে, প্রশ্নের ধরনটা কেমন হবে, কি কি জিনিস কোনটাতে যাবে। তো কালকে ইনশাল্লাহ পরবর্তী পার্টে আমি অবশ্যই যে বিশদ আয় বিবরণীর যে সার্বিক জিনিসপত্র আছে, কি ধরনের আয় এখানে আসবে, কি ধরনের ব্যয় এখানে আসবে, আয় এবং ব্যয়ের ধরন অনুযায়ী সেগুলো বুঝিয়ে বলবো। তো আজকের জন্য এইটুকুই। পরবর্তী ক্লাসে অবশ্যই চোখ রাখবে বিশদ আয় বিবরণীটা ঠিকভাবে বোঝার জন্য। ধন্যবাদ।